really fact. The storage of truth. অনহিতকর কয়েকটা বিষয়ের সিদ্ধান্ত হয়েছে। আমাদের পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসাবে আমরা আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমাদের আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দুটো দেশ থেকে বর্তমানে এলএনজি আনছি, কিন্তু গত কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। আরেকটা সেটাও ভালো খবর, সেটা হচ্ছে যে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে ১৩৫টা সিদ্ধান্তের মধ্যে ৯২টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.16, যেটা বেশ ভালো একটা হার। আরেকটা সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলেমেয়েরা খায়, বাচ্চারা খায় এরকম কিছু কিছু খাদ্য পণ্যে, আমরা সকলেই খাই যদিও, স্যাচুরেটেড ফ্যাট থাকে, চিনি থাকে, লবণ থাকে, তো বিশ্বের অনেক এটা অতিরিক্ত থাকে, তো বিশ্বের অনেক দেশেই আসলে এটা ওই খাদ্যের মোড়কে একটা মেসেজ হিসাবে দিয়ে দেয়া থাকে, যাতে যারা ওই খাদ্য এককালীন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এদের সংখ্যাও আসলে খুবই কম, মাত্র ১২,৫০০, মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে ১২,৫০০ মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এবং এইটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এইটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। আরেকটা বিষয়ে আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিশিং। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোসনামা স্বাক্ষর করেছে, এবং যেহেতু দুই পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আমরা আগেও আপনাদের কাছে স্পষ্ট করেছি, আজকেও আপনাদের কাছে ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব। হ্যালো, আপনারা জানেন কালকে একটা ওথ টেকিং আছে, কালকে একজন নতুন অ্যাডভাইজার ওথ নেবেন। উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনও ডিস্টিংগুইশড প্রফেসর।
এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশের অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। তো ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে ওনার জন্য যেহেতু উনি একটা অ্যাডভান্সড এজে, উনি চাচ্ছিলেন না যে ওনার একই সাথে প্ল্যানিং মিনিস্ট্রি, আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি, আবার অ্যাট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে, ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। থ্যাংক ইউ। কালকে 11টার সময় শপথ বঙ্গভবনে। দেখে বলে দিচ্ছি। নাম পরিবর্তন হয়েছে, যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার আইন সংশোধন অধ্যাদেশ। জাস্ট নামটা থাকবে না, নব থিয়েটার আইন ওভাবে থাকবে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। এবং কোনো বিশেষ দলের দিকে যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তাহলে সেই প্রশ্নটা সেই বিশেষ দলকেই করতে হবে। সরকারের অবস্থান হচ্ছে চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধী বলেন, সরকার সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যখনই সেটা সরকারের দৃষ্টিতে আসছে। আপনি মোহাম্মদের ঘটনাটার কথা উল্লেখ করেছেন, তো ওই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে পরোক্ষভাবে মব জাস্টিসকেই সমর্থন করা হয়। এই জন্য আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উনি কোনো দুঃখ প্রকাশ করেছেন কিনা, বা ওনার বক্তব্যের একটা দান উঠেছে, উনি পদত্যাগ করবেন কিনা, এই ব্যাপারে কোনো কিছু হয়েছে? আবারও বলছি যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যে মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। মোহাম্মদপুরের ব্যাপারেও আমি আপনাকে বলেছি যে মোহাম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে, কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রণোদিত হয়ে আর কোনো সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছেন। এটা হচ্ছে যে আপনার অপরাধের মাত্রার উপর নির্ভর করবে। এখন যদি কোনো অপরাধে কোনো পক্ষ যে নিজেকে ভুক্তভোগী মনে করে, সে মামলা দায়ের করতে না চায়, তখন এটা নির্ভর করবে ফৌজদারি অপরাধটা কোন ধারায় এবং কত পানিশমেন্টটা কত দিয়ে বলা হয়েছে সেটা দিয়ে। এখানে যেহেতু দুইটা পক্ষই বলেছে যে তারা যে ঘটনাটা ঘটেছে এটাকে তারা ফৌজদারি মনে করছে না, তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে, এবং কথা কাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছেন না, এবং তারা উভয় পক্ষ আলোচনা করে ব্যাপারটা মীমাংসা করে নিয়েছেন, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না। নারী জার্নালিস্টদের মধ্যে একজন এই সুইটি, এনি কোশ্চেন? সুইটিকে আজকে প্রশ্ন করতেই হবে। বারবার করে মধ্যস্থতার মতো ব্যাপারগুলো ঘটছে এবং যা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি। এইসব ক্ষেত্রে সরকার যথেষ্ট চেষ্টা করছে বলে আমরা বারবার করে জানতেও পারছি, কিন্তু সমাধান কেন হচ্ছে না? এটা কিরকম যে আগে দলীয় সরকার যখন ছিল তাদের হেলমেট বাহিনী বলি বা তাদের অনেক সুনির্দিষ্ট লোকজন ছিল, তাদেরকে দিয়ে ব্যবহার করতে পারতো, আর এখন পুলিশকে আমরা সেভাবে পাচ্ছি না বলে কি? কিন্তু এটা আসলে সমাধানটার আর কোনো উপায় বের করছে কিনা সরকার? জনগণ কিন্তু অসহায় বোধ করছে। জি, আজকে এটা নিয়ে কথা হয়েছে যে একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে। আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিসের ঘটনাটা ঘটে,
এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে। এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন, খবরও আপনারা ছাপিয়েছেন। আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে। আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোনো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই। যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন, সরকার সবসময় তার পাশে দাঁড়াবে। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই, কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে। কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। আমি দেশের পরে ভিডিও বলছিলাম, হাসিনা সরকারের 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। তো তারা তো তাদের বিভিন্ন সুবিধাজনক সময়ে আসলে সেনানিবাস ছেড়ে গেছে। তাদেরকে বিচারের আওতায় আনা বা এই ঘটনা কিভাবে ঘটছে সেটি নিয়ে আপনারা একটা তদন্ত করার কথা বলেছিলেন আগের একবার প্রেস ব্রিফিংয়ে। সে বিষয়ে কতদূর তাদের সঙ্গে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা একটা অবনতির যোগসূত্র পাওয়ার কথা অনেকে বলছে, সে বিষয়গুলোকে আপনারা দেখছেন? একটা বিষয় হয় কি যে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি বা জনগণ যেমন একেবারেই বা আমরা সকলেই যেমন একেবারেই খুব শান্তি শৃঙ্খলার পরিস্থিতি চাই, সেরকম শান্তি শৃঙ্খলার দিকে উত্তরণে আমাদের আরেকটু সময় লেগে যাচ্ছে। তো আর কোন ঘটনা কোন কারণে ঘটছে অনেকেরই অনেক রকম ব্যাখ্যা থাকে, কিন্তু আসলে সরকারকে তো একটা পদ্ধতি মেনে যেতে হয়। সেই পদ্ধতিতে আমরা যে ঘটনাটা সত্য হিসেবে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা হচ্ছে যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে অনেক অপরাধী যাদেরকে অন্তত জনগণের চোখে বড় রকমের অপরাধী এবং স্বৈরাচারের দোষর হিসেবে বিবেচনা করা হয়, তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো, এইগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই কাজ করছেন। স্বাধীনতা পুরস্কারের বিষয়ে আমরা সামাজিক যোগাযোগ নাম আসছে, এটা চূড়ান্ত হয়েছে কিনা স্বাধীনতা পুরস্কার? স্বাধীনতা পুরস্কারটা কারা পেয়েছেন তাদের চূড়ান্ত তালিকাটা যথাসময়ে আপনাদের সামনে প্রকাশ করা হবে। এইভাবে তো তালিকা প্রকাশ করার নিয়ম নাই, যেভাবে তালিকা প্রকাশ করার নিয়ম সেভাবেই যথাসময়ে যথাযথ পদ্ধতি মেনে তালিকাটা প্রকাশ করা হবে। তবে যেহেতু দিনটার সামনে একটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া তো অবশ্যই সমাপ্তির পথে। মাননীয় পরিবেশ উপদেষ্টা, আমি কজল রায়, বার্তা 24 কাজ করি। আমি তো আপনার মন্ত্রণালয়ে ফিরে যেতে চাই। আপনি গত সেপ্টেম্বর 21 তারিখে বলেছিলেন যে বিভাগীয় কমিশনারদের নদী দখল মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পর আজকে 3-4 মাস পরেও কতটা উন্নতি হলো এবং ঠিক কতটা নদী দখল মুক্ত হলো? আপনি যদি আমার কথাটা দেখেন তাহলে দেখবেন বিভাগীয় কমিশনারদেরকে নদী দখল মুক্ত করতে বলা হয়েছে এমন কোনো কথা আমি বলি নাই। আমি যেটা বলেছি যে প্রত্যেকটা ডিসি কে বলা হয়েছে তার এলাকার একটা করে নদী দখল এবং দূষণ মুক্ত করতে একটা কর্মপরিকল্পনা পাঠাতে। সেই প্রত্যেকটা ডিসি 63টা ডিসি থেকে আমরা কর্মপরিকল্পনা পেয়েছি। এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা পত্রিকা রিপোর্টও করেছে তারা কত বাজেট দিয়েছে। কিন্তু আসলে দেখা গেল কোনো ডিসি হয়তো বলেছেন 5 লক্ষ, আরেকজন ডিসি বলেছেন 8 কোটি। তো সেইগুলো আমাদেরকে এখন সর্ট আউট করতে হচ্ছে। করে আমরা কতটুকু সময় পাবো সেটা বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নিই, একই সাথে বাংলাদেশের 3টা নদীকে বলা হয় সবচেয়ে দূষিত, সে 3টা যদি আমরা বেছে নিই, আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে, আর ঢাকার 4টা দূষিত নদীকে নিই, দূষিত এবং মৃতপ্রায়, তাহলে মোট 13টা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। মানে কাজ শুরু মানে কিন্তু এগুলোর কর্মপরিকল্পনা চূড়ান্ত এবং তারপরে বাজেট আনা। তবে আশা করছি এই 13টা নদীকে নিয়ে কাজগুলো আমরা শুরু করে দিতে পারবো। ইতিমধ্যে বিশ্ব ব্যাংক এবং এডিপির সাথে আমাদের কথা হয়েছে, ঢাকার 4টা নদী নিয়ে তারা আমাদেরকে সহায়তা দেবে, আর বাকিগুলো আমরা কর্মপরিকল্পনা এবং বাজেট চূড়ান্ত হওয়ার পর অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যাবো। আর আপনি আরেকটা জিনিসও দেখেছেন যে ইতোমধ্যে 2400 ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে যারা
নদীগুলোকে দূষণ করছে। তবে নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে আমাদের সিওয়েজ, আমাদের পয়ঃবর্জ্য। এই পয়ঃবর্জ্যটা আমাদের দাসের কাঁদিতে প্ল্যান্ট হয়েছে, কিন্তু সংযোগ পাইপটা হয়নি, কাজে সেখানে আমাদের একটা বড় সমস্যা রয়ে যাবে। আমরা বেলায়েত হোসেন পরিবেশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু অনেকটা স্পষ্ট করে বলা হচ্ছে যে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আপনিও বললেন যে পুরোপুরি আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়নি এখন পর্যন্ত, এখনো পুলিশ ঠিকভাবে কাজ করছে না। তো এই পরিবেশে, এই পরিস্থিতিতে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা দিকে যাচ্ছে, বা জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে অনুষ্ঠিত হতে হয়, এখন পর্যন্ত নির্বাচনের মাঠ কিভাবে তৈরি হওয়ার দরকার সেটা তো নাই, তাহলে সরকার কি ভাবছে বিষয়ে? পুলিশ প্রশাসন কাঙ্ক্ষিত মাত্রায় ওই পরিমাণ সাহস দেখিয়ে কাজটা এখনো সকলেই শুরু করতে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনে আপনি দেখবেন উত্তরণ কিন্তু হয়েছে, তাদের ভিজিবিলিটিটা অনেক বেড়েছে। আর নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। মাননীয় উপদেষ্টা, আমি আসলে আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু জানতে চাই যে বায়ু দূষণের অবস্থা আমরা দেখছি গত 2 মাস ধরে বারবারই এটা শিরোনাম হচ্ছে, আমরা দেখেছি উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে নানা ধরনের, কিন্তু কাজ হচ্ছে না। এটা আসলে কেন হচ্ছে না সেটা একটু জানতে চাইবো। আমরা জানি যে ভারী যত উন্নয়ন কার্যক্রম যেটা চলতো বিগত বছরগুলোতে, সেটা তো এই মুহূর্তে বন্ধ আছে, তাহলে কি কারণে? আপনি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে, সেটা একটা প্রশ্ন। আর একটা আমি একটু যুক্ত করতে চাই, পবিত্র রমজান মাস চলছে, সংযমের মাস, কিন্তু একটি বিষয় যে যারা অসুস্থ থাকে, ভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের কাছ থেকে অভিযোগ আসছে বিগত বছরগুলোতে তবু কিছু দোকানপাট খোলা থাকতো, এখন সেটা থাকছে না। কিছু দোকানদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে তারা ভয় পায়, স্থানীয় অনেকেই আছে নানা ধরনের হুমকি। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো ধরনের কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে? আসলে আপনার কোনো অভয় বাণী কিংবা কিছু আসলে আপনাদের বলার আছে কিনা, এটা একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন, তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা করেছি সেগুলোতেই এসছে। বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি, অর্থাৎ এতদিন কোনো বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না। এবছরই কেবল বারবার এসছে, এই কথাটা একেবারেই ঠিক না, কারণ আমি 2017 সালে মামলা করেছি, তখনও আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাই লর্ড, গত 5 বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে, কিন্তু সরকার তেমন কিছু করছে না। যদি আপনি আমরা চায়নার সাথেও কথা বলছি, বিদেশে তাকান, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি। বায়ু দূষণ বেইজিং এর মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে 10 বছর মতন সময় লেগেছে, আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন, ওদের 15 বছর লেগেছে। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমাদের 30 থেকে 35% বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে, ওইখান থেকে আসে। আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে ধুলা দূষণটা। আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো, এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি, কিন্তু বায়ু দূষণ কমানো যায়, সেটা সম্ভব, সেই কাজটা আমরা শুরু করব। অ্যাকশন প্ল্যানটা সেভাবেই চূড়ান্ত হয়েছে। আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকার আশেপাশের যে ইটভাটাগুলো থেকে বাতাসটা পুরো ঢাকাতে চলে আসে, সেই ইটভাটাগুলোর একটা ম্যাপ আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে করেছি। তারা এরিয়াল ভিউ দিয়ে ওটা আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে। আমরা চেষ্টা করব যে আগামী বছর এই ইটভাটাগুলো যাতে আর চালু থাকতে না পারে সেটা নিশ্চিত করতে। খেয়াল করবেন, 2টা জিনিস আমরা শীতকালে চাই না, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে ইটভাটা, কারণ এই দুটো হচ্ছে বায়ু দূষণের অন্যতম মেজর সূত্র, কিন্তু এই 2টা কাজই আবার হয় গিয়ে আপনার শীতকালে। কাজে ঢাকার এই আশেপাশের এই আমিনবাজার, সাভার এবং ধামরাইতে এগুলোকে আমরা ব্রিকফিল্ড জোন ঘোষণা করার মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাকিটা আলাপ আলোচনার পরে। আরেকটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোথায় কোথায় তাদের ভাঙা রাস্তা আছে সেগুলোর একটা তালিকা আমরা প্রস্তুত করেছি, সেগুলো তারা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ঢাকা শহরে প্রচুর জায়গাতে আপনি দেখবেন যে রোড ডিভাইডার আছে, একটা গাছ আরেকটা গাছ, মাঝখানের জায়গাগুলো পুরো ব্রাউন, ওইখান থেকেও কিন্তু প্রচুর ধুলা উড়ে। তো ওই ধুলাগুলো ঢেকে দেওয়ার জন্য নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের
থেকে আমরা পুরো বর্ণনা নিয়ে এসেছি কত কিলোমিটার আসলে আমাদেরকে সবুজে আচ্ছাদন করতে হবে। সেই আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য আমাকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখন ঘাস লাগিয়েও তো বাঁচানো যাবে না। কাজে আগামী বছরের জন্য আমাদের টার্গেট হচ্ছে ধুলা দূষণটা নিয়ন্ত্রণে আনা। আর নির্মাণ কাজের জন্য এই যে আজকেও কথা বলে আসলাম যে আমরা রাতে রাতে ম্যাজিস্ট্রেট রাস্তায় দিতে পারি কিনা, তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের তো পুলিশের সহায়তাটাও লাগছে। ফলে বায়ু দূষণে যদি আমরা যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এগুলো থেকে শুরু করি এবং পরবর্তী সরকার এসে এই কাজগুলো সম্পাদন করতে থাকেন, আশা করা যায় 3 থেকে 4 বছরের মধ্যে আর বায়ু দূষণের শীর্ষে আমরা থাকবো না। কিন্তু বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণে এনে উন্নত বায়ুতে যেতে আপনি দেখবেন চীনের মতন দেশকে ও মানে ওটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লেগে যাবে। জি, শুরু থেকে আমরা শুনে আসছি সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে প্রতিদিনই নানা রকম কথাবার্তা হয়, আর প্রতিদিনই সংবাদ সম্মেলনে আপনারা প্রশ্ন করেন। সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। জি, মাননীয় উপদেষ্টা গতকাল বিবিসির সঙ্গে বা জাতিসংঘের একজনের সাথে কথা প্রসঙ্গে বলেছেন সম্ভবত ডিসেম্বরে নির্বাচন হবে। আজকে আপনি আবার বললেন যে ডিসেম্বর থেকে জুন। শফিক ভাই মাঝে মাঝে বলেন যে এপ্রিল থেকে জুন পর্যন্ত বর্ষাকাল, সে সময় নির্বাচন উপযোগী পরিবেশ থাকবে না, সেহেতু এই নির্বাচনটা ডিসেম্বরে কিংবা মার্চের মধ্যে হবে। আর এটা এই প্রক্রিয়া যেতে হলে কিন্তু সংস্কারটা বিভিন্ন রাজনৈতিক দল চাইছে এবং আপনারাও শুরু করেছেন। আমরা জানতে পারছি না যে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বিষয়ে আলোচনা সুনির্দিষ্টভাবে কবে নাগাদ শুরু হবে, এটা বলবেন। আর আজকে জাতীয় যে নতুন পার্টিটা হয়েছে সে পার্টির একজন বলেছেন যে আগে সংস্কার হতে হবে, তার আগে কোনো নির্বাচন নয়। অনেকে মনে করেন যে সরকারের পক্ষ থেকে এগুলোকে ওনাদেরকে বলা হচ্ছে বা সরকার চাইছে যে তাদের মাধ্যমে আরেকটা সরকার গঠিত করতে নির্বাচনের মাধ্যমে, যেন কোনো নির্বাচনের মাধ্যমে। আসলে সরকারের অবস্থানটা কি? সুনির্দিষ্টভাবে সরকার এই দলগুলোর সঙ্গে কবে নাগাদ আলোচনা শুরু করবে এবং সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এটা স্পষ্ট করবে। প্রথম কথা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করেন, তাহলে এক একজন এক একবার উত্তর তো একটু ভিন্ন দিয়েই ফেলে, তখন একটা কনফিউশন হয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আরেকটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এ সমস্ত প্রশ্ন না। আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। তাছাড়া দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এটা তো যে কোনো সরকারেরই প্রাধিকারের মধ্যে সবসময় থাকবে। কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে আলোচনা কিন্তু শুরু হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এখন সেটা আবারও কবে আপনারা দৃশ্যমানভাবে মিটিং করতে দেখবেন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সেই মিটিংয়ের তারিখ ঠিক হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, কিন্তু আলাপ আলোচনা কিন্তু চলছে না যে তা না। এটাই লাস্ট কোশ্চেন। জি, সম্প্রতি নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হলো তারা সুস্পষ্টভাবে তাদের ঘোষণায় বলেছে তারা গণপরিষদ নির্বাচন চায়, যেটা একটা নতুন ইস্যু বলে মনে হচ্ছে, এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছে তারা সংসদ নির্বাচন চায়। এই যে কন্ট্রাডিক্টরি, এইটার ক্ষেত্রে সরকারের অবস্থানটা একটু পরিষ্কার করেন। না, সরকারের এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। তো সরকার কেমন করে অবস্থান নেবে? সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। আর এক একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি, সে তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে, এটা তো সরকারের বিষয় না। অনেক ধন্যবাদ। না
মাহফুজ ভাই, আপনার মানে শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন তারপরে আর কোনো অগ্রগতি হয়নি। আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.